দর্শক, এই প্রজন্মে তো অনেকেই গান করছেন, কিন্তু কিছু শিল্পী রয়েছেন যারা কিন্তু তাদের গান দিয়ে প্রতিনিয়তই আপনাদের মন জয় করে এসেছেন এবং বেশ ভালো কিছু গান গেয়ে কিন্তু দর্শক জনপ্রিয়তা পেয়েছেন। ঠিক তেমনই একজন গুণী সঙ্গীত শিল্পী কিন্তু আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে আছেন সঙ্গীত শিল্পী পুষ্পিতা। পুষ্পিতা আপু, আমন্ত্রণ আপনাকে আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। কেমন আছেন? খুব ভালো আছি আপু। আসলে এটিএন মিউজিকে আসলেই মনটা একদম ভালো হয়ে যায়। জি আপু, আপনাকে তো পেয়ে আমাদেরও বেশ ভালো লাগছে, কারণ আপনি মিষ্টি যেমন দেখতে তেমনই কিন্তু আপনি গানও করেন বেশ চমৎকার। আমরা কিছু গান তো শুনবই, তার আগে একটু জানতে চাই যে এখন রিসেন্টলি কি কি কাজ করা হয়েছে আপনার? রিসেন্টলি আমার বেশ কিছু কাজ ইতোমধ্যে করা হয়েছে, যেমন খুব রিসেন্ট আমার নতুন আরেকটি মিউজিক ভিডিও রিলিজ পাবে, যেই গানটি আমার সঙ্গে গেয়েছেন আরেকজন সঙ্গীত শিল্পী মমিন বিশ্বাস ভাইয়া, এবং গানটির লিখেছেন ইঞ্জিনিয়ার শামসুল আলম এবং সুর করেছিলেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তো সেই গানটাও আসলে মিউজিক ভিডিও আকারে আসতে যাচ্ছে খুব শীঘ্রই। তো সেই গানে আমি মডেল হয়েছি। তো সবকিছু মিলে সেই গানটাও রোমান্টিক এবং গানটার ভিডিওর মধ্যেও একটা রোমান্টিকতার ছোঁয়া আছে। তো এটা একটা। আর আরেকটা কাজ রিসেন্টলি আমার রিলিজ হয়ে গিয়েছে, প্রাণের বন্ধুরে শিরোনামে নতুন একটি গান, যে গানটা একদমই লোকঘরানা টাইপের একটা গান। তো সেই গানটা দর্শক শ্রোতারা ভালোই প্রশংসা করছেন সেই গানটা শুনে। তো এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া। তো রিসেন্টলি এই দুটো কাজ আসছে, একটি আরেকটি তো রিলিজ হয়ে গেছে। আচ্ছা, যে গানটি রিলিজ হয়েছে সেই গানটির ছোট্ট একটু অংশ বিশেষ আমরা দর্শকদেরকে দেখাতে চাই। নিশ্চয়ই, চলুন দর্শক আমরা গানটি দেখে আসি।
চমৎকার লেগেছে, চমৎকার একটি গান দেখলাম প্রাণের বন্ধুরে টাইটেলে, খুবই দারুণ লেগেছে। এই গানটির পেছনের গল্পটা যদি একটু ছোট্ট করে জানতে চাই, যে যে চিন্তাধারা বা যে স্বপ্নটা নিয়ে বা যে আশাটা নিয়ে আসলে রিলিজ করা হয়েছিল যে গানটা ভালো হবে, সেই জনপ্রিয়তা কি পেয়েছে কিনা বা আশাটা পূরণ হয়েছে কিনা? আসলে এখন বলবো যে যেই গানে রিলিজ হোক না কেন, এটা কিন্তু ভাগ্যেরও একটা বিষয় যে গানটা আসলে এবং সবার কাছে কিছু গান কিন্তু পৌঁছবে অনেকদিন কিনা। পরে আবার বেশ একদমই জনপ্রিয়তা তাই। পায়। আর আমার ক্ষেত্রে না এই জিনিসটাই বেশি হয়, দেখা যায় কি আমি একটা গান রিলিজ করলাম, সেই গানটা হয়তো বা 1 মাস 2 মাস মানুষ খুব বেশি হয়তো বা রিচ হয়নি, কিন্তু দেখা যায় যে আবার সেই গানটা 6 মাস পর বা 1 বছর পর আবার মানুষ খুব ভালোভাবে নিচ্ছে। তো আমার ক্ষেত্রে দেখা যায় যে এই কাজটা হয়। আর এই প্রাণের বন্ধুরে যে গানটা, আমি তো দেখা যায় যে আমার বেসিক যেহেতু নজরুল সঙ্গীত, এছাড়াও আমি আধুনিক গান বেশি করে থাকি, তো এই গানটা একদমই আমার ঘরানার একটু বাইরে বললেই চলা যায়। এই গানটা হচ্ছে একদম ফোক ঘরানার একটি গান, আবার সেই সাথে মিউজিকটা কিন্তু আবার ওয়েস্টার্ন প্যাটার্নের ছিল। তো সব মিলিয়ে এই গানটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। একদম এই গানটা আসলে ওইভাবে প্ল্যান করে কিছুই করা হয়নি। দেখা গেছে কি যে অমিত ভাইয়া, যিনি মিউজিক ডিরেকশনে ছিলেন এই গানটির, উনি হুট করে হচ্ছে আমাকে এই গানটা, ওনার স্টুডিওতে আমি গিয়েছিলাম একটি গানের ভয়েস দিতে, তো হুট করে উনি এই গানটা আমাকে শোনালেন। তো আমি দেখলাম যে গানটা তো বেশ সুন্দর গানটা, আর এরকম একটা ফোক গান, তাও আবার মৌলিক একটা ফোক গান আমার ঝুলিতে থাকবে, তো এই ব্যাপারটাও ভীষণ আনন্দের। তো আমি বললাম ঠিক আছে ভাইয়া, এখনই ভয়েস দিয়ে দিই তাহলে। তো ওই টাইমেই একদম আমি জাস্ট গানটা শুনলাম, গানের গাইড ভয়েসটা শুনে একদম সেই সময় আমি একদম ভয়েসটা দিয়ে ফেললাম। তো তখন হচ্ছে অমিত দা বললেন যে ভালোই গেছো, খুব সুন্দর হয়েছে, মানে একদম গানটা একটু দুঃখ দুঃখ ভাইবের, তো এই গানটা একদম দুঃখের মধ্য দিয়ে আমাকে গাইতে হয়েছে, তো গাইলাম। তো সব কিছু হলো, আর ভিডিওটা খুব সিম্পলভাবে রাখার চেষ্টা করেছি যেহেতু একটা দুঃখের গান। তো এই ভিডিওটা শ্যুট করা হয়েছিল উত্তরার দিকে, সেখানে একটা জায়গায় আমি বসে বসে আমি মডেল হয়ে আমি লিপসিং করেছি গানটা। তো তারপর যখন গানটা রিলিজ করলাম, সমস্ত দর্শক শ্রোতা যারা ছিলেন, যারা শুনেছেন গানটা, সবাই খুব ভালো বলেছে। ইভেন আমি এই গানটা আমার নিজস্ব যে ফেসবুক পেজ, সেখান থেকেও আমি এই গানটা ছেড়েছিলাম, তো সেখানে আমি ভালো একটা রিচ বা ভালো একটা জনপ্রিয়তা পেয়েছি বললেই বলা যায়। বাহ, বেশ দারুণ। আপু গিটার দেখছি, আপনাকে পেয়েছে, গান কিন্তু হওয়া চাই, কোন গানটি শোনাবেন? শুরুতেই আমার খুবই পছন্দের একটি গান, ওপার বাংলার খুব জনপ্রিয় একটি গান, অলিরও কথা শুনে বকুল হাসে। বাহ, চমৎকার একটি গান, শুনতে চাই। গানটি গাই। আকাশ পারি অনেক দূরে, যেমন করে মেঘ যায় যে ওরে, যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু ভাসো না তো, তুমি আমার কথা শুনে হাসো না তো, ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কবু হাসো না তো। বাহ বাহ বাহ, এত সুন্দর একটি গান শুনিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার কাছে যতবারই আপু গান শুনি ততবারই মনে হয় আরো কয়েকটা গানের আবেদন থাকবে, অবশ্যই থাকবে, দর্শকদেরও আবেদন থাকবে, কিন্তু একটু জানতে চাই যে এখন তো অনেক গানের কম্পিটিশন এবং নতুন প্রজন্ম নিয়ে আমরা কথা বলছি, নতুন প্রজন্মের জেনারেশন নিয়ে আমরা কথা বলছি, নতুন জনরার গান হচ্ছে, গানের ফিউশন হচ্ছে, রিমিক্স হচ্ছে, সব কিছু মিলিয়ে কম্পিটিশনটা কিন্তু বেশ হাই, এবং কোয়ালিটিফুল গানের থেকে আমার মনে হয় কোয়ান্টিটি গানগুলো বেশি একটু দর্শক জনপ্রিয়তা পাচ্ছে, কোয়ালিটিফুল গানগুলো দর্শকরা বেছে নিচ্ছেন বটে কিন্তু পৌঁছাচ্ছে কম। তো সেই জায়গা থেকে আসলে কেমন মনে হয় এই জার্নিটা এখন কেমন যাচ্ছে আপনাদের জন্য? আসলে বর্তমানে তো সোশ্যাল মিডিয়ার একটা ব্যাপক একটা প্রভাব রয়েছে আমাদের, আমরা যারা শিল্পীরা আছি গান করছি, তো আমি বলবো যে মাঝে মাঝে একটু মন খারাপ হয় যে ভালো গানগুলো হয়তো বা দর্শক শ্রোতাদের সামনে আসছে না বা তাদের কাছে পৌঁছাচ্ছে না। আবার মাঝে মাঝে মনে হয় যে না ঠিক আছে, আমার যেরকম কোয়ালিটি বা আমার যেখানে স্বাচ্ছন্দ্যবোধ কাজ করে, যেই গানগুলোর কথা বা সুর বা গায়কিতে আমার যেখানে স্বাচ্ছন্দ্যবোধ কাজ করে, আমি সেই গানগুলো না হয় করে গেলাম। অ্যাটলিস্ট যে সমস্ত দর্শক শ্রোতারা আসলেই গান শুনতে ভালোবাসেন বা আসলেই গান শুনতে খুব পছন্দ করেন, তাদের কাছে অন্তত ভালো লাগবে আমার কাছে মনে হয়। তো সেই জিনিসটা মাথায় রেখে দেখা যায় যে আমি বিভিন্ন গান করে থাকি, দর্শক শ্রোতাদের চাহিদার কথা মাথায় রেখেও করি। আর এখন তো বলা যায় যে ভাইরালের যুগ, তো দেখা যায় যে
কিছু কিছু গান আছে যেগুলো হয়তো বা খুব একটা সুন্দর লাগে না শুনতে, অথবা হচ্ছে খুব একটা যে মার্জিত গান সেটাও বলবো না, বিকৃত করা কিছু গানগুলো কিন্তু আজকাল ভাইরাল হচ্ছে। তো এই সেগুলোর জিনিসটা অনেক ভিউজ, একদমই তাই, খুবই হ্যাঁ। অনেক ভিউ থাকে, আর এই গানগুলোই কিন্তু মানুষের কাছে কিভাবে যেন পৌঁছে যায়। তো তখন দেখা যায় যে একটু তো মন খারাপ হয় যে কেন একটা ভালো গানের বদলে এরকম গানগুলো আসলে সামনে আসছে। আর যারা আসলে একদম গান শুনতেই খুব ভালোবাসেন, গান পছন্দ করেন, এরকম শ্রোতাও কিন্তু বেশ আছে। যেমন আমি বিভিন্ন জায়গায় তো আসলে প্রচুর স্টেজ শো করি, তো দেখা যায় যে কিছু বৈঠকি প্রোগ্রাম থাকে, তারা কিন্তু সেই পুরোনো দিনের বাংলা গান কিংবা একটু সফট টাইপের গানই শুনতে পছন্দ করে। তো আমার কাছে মনে হয় যে আমি সে সমস্ত দর্শক শ্রোতাদের জন্য গান করে যাই, সমস্যা নেই এরকম। আচ্ছা, এত মিষ্টি করে কথা বলেন, একটু এত মিষ্টি করে গান শোনান, আরেকটি গান কি আমরা শুনতে পারি? নিশ্চয়ই, এখন আরেকটি গান করছি, আমার খুবই পছন্দের গান, সবারই খুব পছন্দের একটি গান, শাহ আব্দুল করিমের বন্দে মায়া লাগাইছে। বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে, বাহ, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া আমায় মায়া লাগাইছে। বসে ভাবি নিরালায়, আগে তো জানি না বন্দের পীড়িতের জ্বালা, বসে ভাবি নিরালায়, আগে তো জানি না বন্দে পীড়িতের জ্বালা, যেমন ইটের ভাটা কয়লা দিয়া আগুন জ্বালাইছে, যেমন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া আমায় মায়া লাগাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া আমায় মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া আমায় মায়া লাগাইছে। বাহ 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 বাহ, দারুণ, একদম আপনার গানের মায়ায় পড়ে গেলাম। চমৎকার লেগেছে, ধন্যবাদ আপু। আসলে গানের প্রশংসা কি করব, দর্শকরা তো সেটা জানেনি। অনেক শিল্পীর কিন্তু অনেক ধরনের শখ থাকে যে তারা আসলে এই প্যাটার্নের গান করবেন বা এই জনরার গান তারা রাখবেন। সেই জায়গা থেকে নিজেকে আসলে কোন ফর্মে দর্শকদের সামনে সবসময় রিপ্রেজেন্ট করে রাখতে চান, বা দর্শকরা যখনই নামটি শুনবেন আপনার পুষ্পিতা, তখনই যেন তাদের মাথায় আসলে থাকে যে অমুক সিঙ্গার অমুক গানটি করেন, এবং এই ধরনের গানই আমরা তার কাছ থেকে শুনতে চাই। কি মনে হয় আগামীতে কি পরিকল্পনা রয়েছে এটি নিয়ে? আসলে পরিকল্পনার কথা বলতে গেলে তার আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমি যখনই যেই ধরনেরই গান গাই না কেন, এটা বলা যায় যে মহান স্রষ্টার একটা রহমত আমার উপর আছে। যেই গানই গাই না কেন সেই গানই মানুষজন খুব ভালোভাবে নেয়। দেখা যাচ্ছে কখনো আমি একটু সেমি ক্লাসিক্যাল ঘরানার গান করছি, বা কখনো একটু ফোক প্যাটার্নের গান করছি, যেই গানই করি দর্শক শ্রোতা সবসময় সেটা খুব ভালোভাবে নেয়, গ্রহণ করে, এবং সেই সাথে আমার প্রশংসা করে। তো আমার কাছে মনে হয় যে একজন শিল্পীর জন্য এটাই অনেক বড় একটা পাওয়া। আর সেই সাথে আমার সবসময়
ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে একজন ভার্সেটাইল সিঙ্গার হব সবসময়। তো দেখা গেছে যে যেহেতু আমি একটা রিয়েলিটি শো এর মাধ্যমে মিডিয়াতে আমার যাত্রাটা শুরু হয়, তো রিয়েলিটি শোতে তো আসলে বিভিন্ন ধরনের গানই আমাকে গাইতে হয়েছে, সবগুলো ধারাই আমার টাচ করে যেতে হয়েছে, সেটা ব্যান্ডের গান হোক, ফোক গান হোক, নজরুল সঙ্গীত হোক, রবীন্দ্রসঙ্গীত হোক। তো সেইখান থেকেই আসলে সবসময় আমার একটা ইচ্ছা ছিল যে যখন দর্শক শ্রোতা যেরকম একটা সময় চলবে আমি ভালো গান করব, তবে দর্শক শ্রোতা যদি চায় যে আমরা পুষ্পিতার কণ্ঠে একটা ফোক গান শুনতে পারি, তখন আমি তাদের জন্য ফোক গানই করব। তো আমার কাছে মনে হয় যে আমি যেই ধরনের গানই করি না কেন সেটা সবসময় দর্শক শ্রোতাদের চাহিদার কথা মাথায় রেখে তো করছি। আর ইন ফিউচার আমি হচ্ছে অবশ্যই প্রত্যেক শিল্পীর স্বপ্ন থাকে আরও বেশ ভালো ভালো কিছু গান করবার। তো আমি হচ্ছে চেষ্টা করব যে বিভিন্ন ধারার গান সবসময় রাখতে। তবে একটা ব্যাপার সবসময় আমার ক্ষেত্রে কাজ করে যে আমি সফট মেলোডিয়াস গানগুলো যেহেতু বেশি গাই, তো আমার কাছে মনে হয় যে মানুষজন এভাবেই যদি আমাকে চিনে তাহলেই আমার কাছে মনে হয় যে ভালো। বা চমৎকার একটি বিষয়, আসলে কোনো দর্শকেরই মন ভাঙছেন না আপনি, প্রত্যেকটা আসলে ঘরানার দর্শকদেরকে জন্যই আপনি করছেন। আপনি কিন্তু নজরুল সঙ্গীত শিল্পী হিসেবেও কিন্তু বেশ স্ট্যাবলিশ এবং দর্শকদের মন জয় করেছেন। সো যেহেতু গিটার আছে, আমরা কি একটা নজরুল সঙ্গীত আসলে গিটারের মাধ্যমে শুনতে পারি কিনা? হ্যাঁ, নিশ্চয়ই। ওকে, গাইছি আমার খুবই পছন্দের একটি নজরুল সঙ্গীত, আমার আপনার চেয়ে আপন যে জন। গাইছি চমৎকার একটি গান। খুঁজে তারে আমি আপনার, আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজে তারে আমি আপনার। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, আমারে তিয়াসী বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজে তারে আমি আপনার, খুঁজে তারে আমি আপনার, খুঁজে তারে আমি আপনার। অ্যামেজিং অ্যামেজিং, চমৎকার লেগেছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, সঙ্গীত শিল্পী মানেই কিন্তু আমরা জানি যে গান শুনতে হবে এবং গান শুনবই আমরা, এটা দর্শকদের একটা চাহিদা থাকে। আর সেই জায়গা থেকে সঙ্গীত শিল্পীদের কিন্তু গলার উপর অনেক বেশি কেয়ারফুল থাকতে হয়, ঠান্ডা লাগে, কিন্তু আপনাদের কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে শুট করতে হচ্ছে, কনসার্ট করতে হচ্ছে, দেশের বাইরে যেতে হচ্ছে, ঢাকার বাইরে যেতে হচ্ছে, তো সেই জায়গায় তো অনেক সময় গলার তো একটু অবস্থা খারাপ হয়, পানি সবকিছু ওয়েদার মিলিয়ে, কিন্তু দর্শকরা তো চাইবে শুধু গানই শুনতে, সেই জায়গায় যে অনেক সময় হয় গলার একটু বাজে অবস্থা হয়ে যায়, তখন সেটা কিভাবে রিকভারি করতে হয়? সাপোজ একটা বড় আসলে শো পড়ে গেছে এবং গলার অবস্থাটা আগের দিন রাতে খারাপ হয়ে গেছে, তো তখন কিভাবে ম্যানেজ করা হয়? এই যে আজকে কিন্তু এরকম একটা অবস্থা আমার হয়েছে। এখন তো এটিএন মিউজিকে এসে কথা বলছি, গান গাচ্ছি, ঠিক আছে, দর্শক শ্রোতারা হয়তো বা বুঝতেও পারছেন যে আমার খুবই ঠান্ডা লেগে আছে, আর এই ঠান্ডাটা যে কালকেই লাগবে, মানে গতকালকে লাগবে, এটা কিন্তু আমি বুঝিনি। দেখা গেছে কি ওই যে গানটা নতুন আসছে, উত্তরাতে শুটিং করতে গেছি, তো সেখানে যে আসলে আমার প্রচণ্ড ডাস্ট অ্যালার্জি আছে, যার জন্য সেখানে যে আমার ঠান্ডাটা লেগে গেছে। এখন এত গুরুতর ঠান্ডা আজকে, আর আজকে আমার একটা শো ছিল দুপুরবেলা, সেখানে তাও আবার সব নজরুল সঙ্গীত গাইবার একটা শো ছিল।
তো সেখানে দেখা গেছে যে আমার খুবই কষ্ট হয়েছে গান গাইতে, তারপরেও চেষ্টা করেছি দর্শকদের যতটুকু, মন তো ভাঙা যাবে না। একদমই তাই, যতটুকু পারা যায় গাইতে চেষ্টা করেছি, এখনও চেষ্টা করছি। আর কখনো যদি স্টেজ শো থাকে, অনেক বড় কোনো শো যেখানে হচ্ছে দর্শক শ্রোতা সবাই একত্রিত হয়েছেন শুধুমাত্র আমার গানই শুনবেন বলে, আর আগের দিন যদি গলাটা ভেঙে যায়, তখন দেখা যায় যে একটু তো মন খারাপ হয়, কিন্তু ক্যান্সেল তো করতে পারি না। কারণ যেহেতু একটা কমিটমেন্টের বিষয়, আমার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমি অসুস্থ হয়েছি ঠিক আছে, কিন্তু যেহেতু আমি একটা কমিটমেন্টে আছি যে না, আমি সেখানে যাব, দর্শক শ্রোতারা আমার জন্য অপেক্ষা করছেন আমার গান শুনবার জন্য, তো সেক্ষেত্রে দেখা যায় যে একটু ম্যানেজ করে নিতে হয়। দর্শক শ্রোতাদের বলেই নেই যে আজকে আমার গলাটা একটু খারাপ, তারপরেও আমি চেষ্টা করছি যতটুকু পসিবল হয় গাইবার, তো সেভাবে আসলে ম্যানেজ করে নিতে হয়। আর এমনিতেও বলা যায় যে আমার মনে হয় প্রত্যেক শিল্পীর ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে যে গলা বসা থাকলেও, যেদিন গলা বসা থাকে আমার মনে হয় সেদিনের পারফরমেন্সটা বেশি ভালো হয়, একটু বেশি স্পেশাল হয় আসলে। একদমই তাই, দেখা যায় কি তখন হয়তোবা সিরিয়াসনেসটা আরো বেশি চলে আসে মাথার মধ্যে। আসলে এটাই মনে হয় একটা ভালো শিল্পীর গুণ, আসলে গুণাবলী এই ধরনের থাকাটা বেশ জরুরি। আপু অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর একটি আড্ডা হয়েছে। আপনার ক্যারিয়ারের জন্য অনেক অনেক শুভকামনা রইল, এবং সামনে যতগুলো কাজ আছে প্রত্যেকটা কাজই যেন খুব সাকসেসফুল হয়। ভালো থাকবেন সব সময়, ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সেই সাথে এটিএন মিউজিককে অনেক ধন্যবাদ। তো সব মিলে আজকের এই সময়টা খুবই ভালো কাটলো। হ্যাঁ, ভালোই কেটেছে। আসলে বাড়ি তো ফিরে যেতে হবে, কিন্তু যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে শুনতে বাড়ি ফিরে যেতে চাই। তার আগে আমরা একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই ছিল এটিএন মিউজিকের আয়োজন। দেখা হবে আগামী পর্বের নতুন কারো সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন এবং এটিএন মিউজিকের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আপু, এবার আমরা কোন গানটি শুনছি? শেষ গান যেটি করছি, এই গানটা রিসেন্টলি খুবই জনপ্রিয় হয়েছে, সবারই খুবই পছন্দের একটি গান। কোক স্টুডিও বাংলার একটি গান, লং ডিস্টেন্স লাভ শিরোনামে যে গানটি এসেছে, সেই গানটি গাইছি। তবে আমার সাথে আপনাকেও গাইতে হবে। আমাকে? আচ্ছা, অবশ্যই। এত সুন্দর একটা মেয়ে রিকোয়েস্ট করলে না করা যায় না। গাইছি। ওকে। না এলো না সে থাকে কার ভরসায়, এ কথা যায় বাতাসে মিশে যায়, সে আসে না থাকে না শত বারণে, দরজায় দাঁড়িয়ে থাকা দায়, না গেল না আর আশা রাখা গেল না, এ আসা যায় আধারে সে মিলায়, সে জানে না মানে না কোনো কারণে, জানালায় দাঁড়িয়ে থাকা দায়, যদি বিরহ থাকে আমিও থাকি, কে বলো সে সবে আগে, কেন যে এত ভালোবাসা মরে যায়, শুধু সময় মনে রাখে এত শূন্যতা, এ মনে রাখি যে আমি দেখি না কেউ তোমার, বলে সবই পাগলামি কাটে না জামিনি, বিরহ যেন কেটে যায় থামে না ভরসা, তোমার ডাকি যে আমি, আর সে থাকে কার ভরসায়, এ ব্যথা যায় বাতাসে মিশে যায়, সে আসে না মানে না শত বারণে, দরজায় দাঁড়িয়ে থাকা না। বাহ, চমৎকার চমৎকার। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।